তো এই পর্বের শুরুতে আমরা দেখি মেইছুইও জঙ্গল থেকে চলে যাওয়ার পর সেখানে উঝান আসে আর জঙ্গলের মধ্যে পোড়া ছাই দেখতে পেয়ে বুঝতে পারে শক্তিশালী স্পেল দিয়ে ডেমনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই কাজ কে করেছে সেটা বুঝতে পারছে না। এইদিকে বাড়িতে ফিরে এসে মেইছুইও ভাবতে থাকে উঝানের কিস করার কথা, যদিও সেটা প্রয়োজনের তাগিদে ছিল। তবুও মেইছুইওর মন ইমোশনাল দুর্বল হয়ে যাচ্ছিল, তার এতদিনের সাধনা বিফলে যাবে কিনা। এবার মেইছুইও আবার তার কঠোর সাধনা শুরু করে। এইদিকে আবার ক্যাটলর্ডের সাথে এল্ডার গ্রের তর্ক হয়, কারণ এল্ডার গ্রে অস্বীকার করে যে সে র্যাট ডেমন, কিন্তু উঝান তো প্রমাণ নিয়ে এসেছে। উঝিসু বারবার এল্ডার গ্রেকে অপরাধ স্বীকার করতে বলে। এল্ডার গ্রে বলে সে 1000 বছর ধরে চর্চা করছে, সে কেন সামান্য র্যাট ডেমন হয়ে অন্য একটা ডেমনের সাহায্য নেবে। এল্ডার গ্রে বলে সে 1000 বছর ধরে চর্চা করছে, সে কেন সামান্য র্যাট ডেমন হয়ে অন্য একটা ডেমনের সাহায্য নেবে। এরপর ক্যাটলর্ড বাকি সবাইকে সভায় ডাক দেয়। এল্ডার গ্রে তো রেগে যায় আর বলে সবার সামনে ফাঁসাতে এমন কাজ করেছে ক্যাটলর্ড। ক্যাটলর্ড এবার লিংশাওকে ডাক দেয় সাক্ষী দিতে। লিংশাও সবার সামনে সাক্ষী দেয় সে নিজের চোখে দেখেছে। আবার এল্ডার গ্রে অস্বীকার করে, তাই ক্যাটলর্ড বলে সে প্রমাণ করতে পারবে। এবার উঝান ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ম্যাজিক্যাল চাবুক আনে, আর এটা দিয়ে 10টা চাবুকের বাড়ি দিলে যদি এল্ডার গ্রে এর ভেতর থেকে ডেমন সোল বের হয় তাহলে সে অপরাধী, আর যদি তা না হয় তাহলে উঝান চাবুকের আঘাত খাবে। এল্ডার গ্রে তো পালাতে চেষ্টা করে, কিন্তু তাকে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে বেঁধে ফেলা হয়। ডেমন মার্কেটের বাইরে আকাশ তো কালো হয়ে আসে। উঝান এক এক করে চাবুকের বাড়ি মারতে থাকে আর আকাশে যেন বিদ্যুৎ চমকাতে থাকে। পরের দৃশ্যে আমরা এল্ডার গ্রেকে বন্দি অবস্থায় অজ্ঞান দেখি। সেখানে উঝিসু এসে তাকে আঘাত করে জ্ঞান ফেরায়, জিজ্ঞাসা করে সে এমন কাজ কেন করেছে। এল্ডার গ্রে তো বলে আমি এখানে এল্ডার, তুমি আমাকে মারতে পারবে না। উঝিসু বলে সে মারবে না, কিন্তু সে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবে। এবার তো এল্ডার গ্রে বলে সে ক্যাটলর্ডকে মারার জন্য প্ল্যান করেনি, আর সে তো হাফ ডেমন। ডেমন মার্কেটে তার এত কদর নেই, সে শুধু লাইটনিং উড দখল করতে চায়। এল্ডার গ্রে উঝিসুকে বলে তুমি তো মনে হয় ক্ষমতার লোভ থেকে দূরে নও, তুমিও নিশ্চয়ই ক্ষমতা অর্জন করতে চাও। কিন্তু উঝিসু তার কথায় কান্না দিয়ে তাকে আবার অজ্ঞান করে দিয়ে চলে যায়। পরের দিন লিউ ম্যানশনে পুকুর পাড়ে তাইছেন বসেছিল, সেখানে উঝান দেখা করতে আসে, আর পাশে আমরা দেখি মেইশিকে বেঁধে রাখা হয়েছে। উঝান এবার তাইছেনকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। উঝান এবার তাইছেনকে বলে মেইশি তাকে পছন্দ করে বলে সে যা বলে তাই বিশ্বাস করে, তাই মেনে নেয়, কিন্তু তার মানে এই না যে আজগুবি কথা বলবে। তাইছেন বলে আমার এতই যখন ভালো সে চাই, তাই আমিও তাকে একটু ব্যায়াম করার জন্য হাঁটতে পাঠালাম। মেইশি তো বলে তার কোনো অভিযোগ নেই এতে, মিস লিউয়ের জন্য সে সব করতে পারে। এরপর তো তাইছেন তাকে পুকুরে নামতে বলে, কারণ মেইশি নিজেই বলেছে সেখানে ডেমন আছে। মেইশি তো সত্যিই পুকুরে নামার প্রস্তুতি নেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাইছেনের গায়ের জামা খুলে নিয়ে চলে আসে। তাইছেন তো রেগে আগুন, আর মেইশি তো লজ্জায় বলতে থাকে সে কিছু দেখেনি, মুখ উল্টো দিকে ফিরিয়ে জামা গায়ে দিয়ে দেয়। উঝান তো শকড হয়ে যায়, তাইছেন তো পারলে মেইশিকে খেয়েই ফেলে। উঝান তাকে সামলে সরিয়ে নিয়ে যাচ্ছিল, তাইছেন জামা ঠিক করে মেইশির কাছে গিয়ে রেগে বলে বেরিয়ে যাও। এরপরে সেখানে হুজু আসে, আর তাদের ভাব দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারা দুজনই বলে কিছু হয়নি। এরপর হুজু উঝানকে জানায় যে ঝামেলা হয়ে গেছে। এরপর উঝান, তাইছেন আর হুজু সেই পশ্চিমের গ্রামে যায়, আর সেখানে মেইছুইও আসে। এই যে ভাই সব, এখন দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত, কিন্তু এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত। তাই আমি আজকে তোমাদের জন্য একটি মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করছি, হোয়াট অন গেম। এইটা এরকম গেমের দুনিয়া, একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবে, কোনো অ্যাপের প্রয়োজন নেই। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে, এবং বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়েই লেনদেন করা যায়। তুমি শুধু একবার সাইন আপ করে তোমার পছন্দের গেম খেলবে। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে নাও খেলে তাহলেও কোনো চিন্তা নেই। এখানে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিওর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখনই ক্লিক করে বাটন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। উঝান আর মেইছুইও দুজনে দুজনকে প্রশ্ন করে তারা এখানে কেন এসেছে। মেইছুইও বলে সে রিপোর্ট নিতে এসেছে, খবর পেয়েছে 3 জন নাকি অসুস্থ হয়ে পড়েছে। উঝানও জানায় সেও সে ব্যাপারে এসেছে।
তো তারা ভেতরে গিয়ে দেখে 3জন অজ্ঞান হয়ে আছে। মেঝুয়ু বুঝতে পারে এরা পাহাড়ের সেই ধোঁয়া অতিরিক্ত শোষণ করে নিয়েছে। সেখানে আসা চিকিৎসকও একই কথা বলে। উঝান এবার তাইছানকে বলে এদের জ্ঞান ফিরে আসলেও সেভাবে সুস্থ হতে পারবে না। এইসব নিয়ে কথা বলতে বলতে অন্যদিকে মেয়েদের চিৎকার শোনা যায়। তারা চিৎকার করে কাকে যেন চরিত্রহীন ইতর বলছে। সবাই সেখানে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। তো তারা জানায় একজন অর্ধেক কাপড় পরা ছেলে নাকি জানালা দিয়ে ঢুকে পড়ে আর তাদের খারাপ ইঙ্গিত দেয়। মেয়েগুলো অভিযোগ করে এখন কেউ তাদের বিয়ে করবে না। সবাই তো চিন্তায় পড়ে যায়, এই দিনের বেলা কার এত বড় সাহস অশালীনতা করার। এরপর ঘরের মধ্যে গিয়ে দেখা যায় সেই ছেলেকে। এবার সে খাবার চুরি করছে। ছেলেটার নাম গুয়ান জিয়াং। সে হলো চাংশি প্রাসাদের এক্সোরসিস্ট, যাকে এক প্রকার ওঝা বলা যায়। তো উঝান গিয়ে তার সাথে ফাইট করতে শুরু করে। মেইঝুয়ু তো তাকে দেখে লুকিয়ে পড়ে। তার মানে এরা পরিচিত, আর মেইঝুয়ুর আসল পরিচয় বের হয়ে যাবে। উঝান তো তার সাথে ফাইট করতে করতে তাকে ঘরের বাইরে এনে ফেলে। এক পর্যায়ে সে বলে, আরে আমি খারাপ না, আমি গুয়ান জিয়াং, চাংশি প্রাসাদের একজন সদস্য। উঝান তখন বলে চাংশি প্রাসাদ আরো 100 বছর আগে চাংআন থেকে বিলুপ্ত হয়ে গেছে, এখন এসব কথা বলে লাভ নেই। আর এখানে এভাবে কি করে আসলেন আপনি? এরপর জিয়াং ঘটনা বলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পাহাড়ের উপরে এসে জিয়াং কাপড় চেঞ্জ করছিল, কিন্তু সেখান থেকে তার ব্যাগ গড়িয়ে পড়ে যায় আর সেটা ধরতে গিয়ে নিচে নামে। এক পর্যায়ে ঘরের মধ্যে পড়ে যায়। হুজু তখন বলে এরকম গল্প অনেক বানানো যায়। জিয়াং তো বিপদে পড়ে যায়। উঝান এবার হুজুকে বলে সে যদি সত্যি চাংশি প্রাসাদের সদস্য হয় তাহলে তার একটা টেস্ট নেওয়া যায়। এরপর তো হুজু তাকে বলে আপনি সত্যি যদি এমন ম্যাজিক্যাল রিচুয়াল জানেন তাহলে প্রমাণ করুন। জিয়াং তো বলে কিভাবে প্রমাণ দেব? তখন হুজু বলে এখানে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আর চাংশি প্রাসাদের সদস্যরা নাকি ডেমন বা এই টাইপের কিছুকে দূর করতে পারে। এবার গ্রামের একজন বলে হ্যাঁ, সে যদি এদের সুস্থ করতে পারে তাহলে প্রমাণ হবে। কি আর করার, এবার জিয়াং রুমে গিয়ে তার জিনিসপত্র বের করে, রিচুয়াল করার জন্য টেবিলে সাজিয়ে রাখে। দূর থেকে মেইঝুয়ু দেখে বুঝতে পারে সে কি করতে যাচ্ছে, কিন্তু সে জিনিসপত্র উল্টো লাইনে সাজিয়েছে, তাই এটা কাজ করবে না। মেইঝুয়ু চিন্তা করে কি করা যায়। জিয়াং প্রথমে ট্রাই করে কিন্তু ফেল হয়, তাই দ্বিতীয়বার যখন ট্রাই করে মেইঝুয়ু পেছন থেকে স্পেল দিয়ে হেল্প করে। এরপর 3জন সুস্থ হয়ে গেলে সবাই বিশ্বাস করে তার কথা। মেইঝুয়ু এবার লুকিয়ে যায় যাতে তার সাথে দেখানো হয়। উঝান আর হুজু তো চিন্তায় পড়ে যায়, সে যদি সত্যি চাংশি প্রাসাদের হয় তাহলে ডেমন মার্কেট বিপদে পড়ে যাবে। জিয়াং এরপর গ্রামের মানুষের কাছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। উঝান এবার মেইঝুয়ুকে খোঁজ করে, কারণ অনেকক্ষণ যাবৎ তাকে দেখা যাচ্ছে না। এবার জিয়াং যখন উঝান থেকে বিদায় নিতে চায় তখন উঝান বলে সে যেহেতু চাংআন যাবে তাহলে তাদের সাথেই যেতে পারে। জিয়াং খুশি হয়ে এক লাফে গাড়িতে উঠতে যায়, আর তখনই মেইঝুয়ুকে দেখে অবাক হয়। উঝান তো মেইঝুয়ুকে দেখে বলে আরে তুমি এখানে কি করছো, আমার জন্য অপেক্ষা করছো নাকি? জিয়াং তো বলে আরে সে তো আমার জন্য অপেক্ষা করছিল। মেইঝুয়ু তো কথা ঘুরিয়ে নেয়। এরপর গাড়িতে যাবার পথে উঝান নানা প্রশ্ন করতে থাকে, কারণ মেইঝুয়ু আর জিয়াং যে পরিচিত এটা জেনে গেছে। মেইঝুয়ু প্রতিটি প্রশ্নের টেকনিক্যাল উত্তর দেয়। জিয়াং চুপচাপই থাকে, কারণ সিনিয়রের উত্তরের মাঝে কিছু বললেই ধরা খেতে পারে। তাদের কথার মাঝে জিয়াং উদ্ভট কথা বলে ফেললে মেইঝুয়ু সামলে নেয়। এরপর তো জিয়াংয়ের সাথে হুজু রাগ দেখায়, কিন্তু কেন দেখায় সে বুঝতে পারে না। তার রাগ দেখানোর কারণ ছিল জিয়াংয়ের কাছে একটা ঝাড়ু টাইপ জিনিস ছিল, যেটাকে সে 7টা শিয়ালের লেজ কেটে বানানো বলে জানায়। আর হুজু ছিল ফক্স ডেমন, তাই সে এটা নিয়ে রাগ দেখায়। চাংআনে আসার পর দুজনে নেমে যায়। উঝান তাদের যাবার পথে দেখে হুজুকে বলে মেইঝুয়ুকে উদ্ভট লাগছিল আজকে, সব কথারই উত্তর কেমন যেন দিচ্ছিল। জিয়াং আর সে পরিচিত, তবে কি সেও চাংশি প্রাসাদের? এসব নিয়ে উঝান ভাবতে থাকে। এইদিকে বাড়িতে এসে তবেই জিয়াং একটু রিল্যাক্সে কথা বলতে পারে। এবার মেইঝুয়ুকে সে জিজ্ঞাসা করে সব কাহিনীকে। মেইঝুয়ু এবার জিয়াংকে জিজ্ঞাসা করে সে কেন চাংআনে আসলো। জিয়াং তার কারণ বলে। তখন মেইঝুয়ু তাকে এখানে থাকার অনুমতি দেয়, তবে 3টা শর্ত আছে। প্রথম শর্ত হলো তারা এখন থেকে কাজিন, আর দ্বিতীয় শর্ত মেইঝুয়ু এর আসল পরিচয় যেন ফাঁস না হয়। সে এখানে তার বাবা মায়ের মৃত্যুর রহস্য তদন্ত করতে এসেছে, এই সমাধানের আগে তার পরিচয় ফাঁস হলে চলবে না। আর শেষ শর্ত, কম কথা বলতে হবে। এরপর জিয়াং কিছু একটা বলতে চায়, কিন্তু মেইঝুয়ু ভাবে সে সিরিয়াস কিছু বলবে না, সে খাবারের কথা বলে। মেইঝুয়ু বিরক্ত হয়ে তাকে রান্নাঘরে যেতে বলে। পরের দিন সকালে জিয়াং উঠোনে তরবারি প্র্যাকটিস করতে শুরু করে। ওয়েনহুয়া রান্নাঘরে রান্না করতে যায়। এবার তো দুজন দুজনের মুখোমুখি হয়।
আর ভয়ে চিৎকার করে ওঠে। জিয়াং তার তরবারি আর উইনহুয়া তার ছুরি নিয়ে এগিয়ে আসে, তারা এখনই আক্রমণ করবে। তখন মেইঝুই সেখানে আসে, তবুও তারা মারমুখী হয়েছিল। মেইঝুই বলে কাল রাতে পরিচয় করাতে ভুলে গেছে। এরপর দুজনকে পরিচয় করিয়ে দেয়। পরে যখন সকালে নাস্তা করতে বসে তখন জিয়াং উদাস মনে খাবারের দিকে দেখে, কিন্তু মেইঝুইও তার কেস ফাইল নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখছে। ওয়েনহুয়া এসে বলে তার রান্না কি খারাপ নাকি। জিয়াং বলে সবই তো সবজি আইটেম, এত নর্মাল খাবার। এক পর্যায়ে তারা দুজন তর্ক করতে থাকে, তখন মেইঝুইও ধমক দেয়। পরে জিয়াং বলে আহারে মাংস নেই। ওয়েনহুয়া বলে কারণ আমাদের বেশি টাকা নেই। তখন মেইঝুই উঠে চলে যায়। বাকিরা জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে। মেইঝুই বলে মাংস কেনার জন্য অতিরিক্ত টাকার ব্যবস্থা করতে। এরপর আমরা গুয়ানজিয়ান সেক্টরে মিস্টার শুকে রোদে বসে পানিতে পা ডুবিয়ে রিল্যাক্স করতে দেখি, আর দুইজন তার গা হাত পা টিপে দিচ্ছে। এমন সময় মিনিস্টার আসায় সবাই উঠে সম্মান দেয়, কিন্তু মিস্টার শু চোখ বন্ধ অবস্থায় বলে কি ব্যাপার, হাত পা টেপা বন্ধ কেন। এরপর চোখ খুলে মিনিস্টার লিউকে দেখে লাফ দিয়ে ওঠে। মিনিস্টার লিউ জিজ্ঞাসা করে কেসের সমাধান কত দূর। মিস্টার শু বলে জটিল কেস, সময় তো লাগবেই। এবার মিনিস্টার লিউ রেগে বলে সময় লাগবে তাহলে মানুষ পাঠাননি কেন, এখানে বসে পানিতে পা ডুবে আরাম করছেন। আর ওদিকে যাকে পাঠালেন তার খোঁজ পর্যন্ত নেননি, বেঁচে আছে নাকি মরে গেছে। মিস্টার শু ভাবে মেইঝুই সত্যি মরে গেছে, এবার তো মায়া কান্না শুরু করে দেয়। কিন্তু তখনই মেইঝুইও আসে আর জানায় কেস সলভ হয়ে গেছে। সময় বেশি লাগার জন্য মিনিস্টার লিউ এর কাছে ক্ষমাও চায়। মিস্টার শু তো এবার সব ক্রেডিট নেওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু মিনিস্টার লিউ আর মেইঝুইয়ের কথার মাঝে চান্স পাচ্ছে না। মেইঝুই কেস ফাইল মিনিস্টার লিউকে দেয়। মিনিস্টার লিউ তার বেশ প্রশংসা করে, এমনকি পুরস্কারও দিতে চায়। মেইঝুইও কিছু বলতে যাবে দেখে মিনিস্টার ভাবে সে বুঝি না বলবে, কিন্তু মেইঝুই বলে সে পুরস্কার হিসেবে প্রমোশন চায়। মিনিস্টার লিউ মিস্টার শুকে জিজ্ঞাসা করে কোন পদ খালি আছে। মিস্টার শু জানায় সুপারভাইজারের পদ। মিনিস্টার লিউ বলে এটা মেইঝুইয়ের জন্য কম হবে। তখন মেইঝুইও কমিশনার পদ দাবি করে। মিস্টার শু তো রেগে যায়, কারণ 2 দিনে এসে তার পদ দাবি করে। তবে মিনিস্টার লিউ মনে হয় একমত। এরপর অন্যান্য কর্মীরা আলাদাভাবে কথা বলছিল যে মেইঝুইয়ের সাহস আছে। কেউ বলে অহংকার, কেউ বলে নিষ্ঠা। তারা ভাবে মিস্টার শু হয়তো মেইঝুইকে তিরস্কার করবে, কিন্তু মেইঝুইও বেরিয়ে এসে বলে মিনিস্টার লিউ রাজি হয়েছে, আর মিস্টার শু তেমন কিছু বলেননি। এর মধ্যে উজানের থেকে খবর নিয়ে এসে এক প্রহরী বলে উজান তো মেইঝুইকে রুই প্যাভিলিয়নে ইনভাইট করেছে প্রমোশন উদযাপন করতে। এরপর রুই প্যাভিলিয়নে উজানকে মন খারাপ করে বসে থাকতে দেখি। হুজু এসে তার কারণ জিজ্ঞাসা করলে জানা যায় মেইঝুইও তার ইনভিটেশন প্রত্যাখ্যান করেছে। হুজু বলে হয়তো সে বিজি আছে। তারপর উজান আর হুজু তো চিন্তা করে মেইঝুই সত্যি চাংশি প্রাসাদের কিনা, তাহলে তো অনেক বিপদ হতে পারে, কারণ এই 2 দলের মধ্যে সাপে নেউলের সম্পর্ক। উজান চায় মেইঝুইকে টেস্ট করতে, সে উজিশুর মতামত জানতে চায়, কিন্তু উজিশু তখন এল্ডার গ্রের বলা কথা নিয়ে ভাবতে ভাবতে হারিয়ে গেছে। এরপর উজানের ডাকে বাস্তবে ফিরে আসে, সে এল্ডার গ্রের সাথে কথা বলার ব্যাপারে এড়িয়ে যায়। তো উজান এবার অপেক্ষা করতে থাকে যে চাংআনে কোনো ঘটনা ঘটলে মেইঝুইকে টেস্ট করার সুযোগ পাবে। এদিকে পরের দিন দেখা যায় জিয়াং একটা পোস্টারে ডেমন হান্টিং সার্ভিস লিখে বাজারের এক কোনায় ঝিমাচ্ছে। সেখানে হুজু একটা মাংসের পিস নিয়ে দেখা করতে আসে। জিয়াং তো খাবারের প্রতি লোভ সামলাতে পারে না, তার তো খুব লোভ লাগছিল। এদিকে হুজু এসেছিল তাকে টেস্ট করতে। এবার হুজু তাকে নিয়ে পাশের এক পরিত্যক্ত বাড়িতে যায়, যেখানে ভাঙাচোরা ঘর আর খড়ে ঘেরা। জিয়াং প্রথমে গিয়ে একটু ভাব নেয়। এরপর হুজুকে এই বাড়িতে ডেমন আছে তার সত্যতা নিয়ে প্রশ্ন করে। কথা বলতে বলতে হুজু তো জিজ্ঞাসা করে তার সামনে ডেমন আসলে সে কি করবে। জিয়াং বেশ ভাব নিয়ে বলে এইসব ডেমন তার কাছে আসতেই পারবে না। অন্যদিকে মেইঝুইও তার অফিসে বসে কাজ করছিল। সেখানে কিছু কর্মচারীরা তাকে নিয়ে গর্ব করছিল। সেই ফাঁকে নীলি এসে আরেকজনকে বলে বাজারে নাকি এক লোক বড় ডেমন হান্টিং পোস্টার আর ব্যাগ নিয়ে ঘুরছিল। এটা কানে যেতেই মেইঝুইও বুঝতে পারে এটা জিয়াং ছাড়া আর কেউ না। অন্যদিকে জিয়াং আবার তার ব্যাগ থেকে সব জিনিস বের করে। এই বাড়ির ডেমন সে ধরবেই। এক সময় তো ডেমন নাকি দেখতে কুৎসিত হয়, সুন্দর হয় না, এটা বলায় হুজু তো রেগে যায়, যেহেতু সেও একজন সুন্দর ডেমন ছিল। দূর থেকে উজান তাদের এই তর্ক দেখে মজা পায়। এরপর বাড়িতে এদিক ওদিক ঘুরে দেখার সময় হুজু নানাভাবে জিয়াংকে আহত করার চেষ্টা করে, এটা দেখার জন্য যে সে টের পায় কিনা। যদিও জিয়াং টের পায় না, কিন্তু কাকতালীয়ভাবে বেঁচে যায়। এক সময় তো একটা বাঁশ হুজুর মাথায় পড়েই যাচ্ছিল, কিন্তু জিয়াং বাঁচিয়ে নেয়। তখন সেখানে একটা পিচি ডেমন চলে আসে, খড়ের ডেমন। এবার তো জিয়াং আর তার সাথে ফাইট হয়, কিন্তু কোনোভাবে একটা পিচিকে সে হারাতে পারে না।
হুজু এরপর বলে তার কাছে যে কৌটা আছে তাতে বন্দি করতে। জিয়াং সেটা বের করতে গেলে পিচ্চি ডেমন পালিয়ে যায়, আর হুজু তো পাম দিয়ে বলে সে ডেমন বন্দি করেছে। জিয়াং এটা শুনে বোকার মতো গর্ব করে। এবার মেইছুইও সে বাড়িতে আসে, আর বাড়িতে ঢুকতেই একটা বিড়াল সামনে পড়ে। আর এরপর আসে উঝান। মেইছুই অবাক হয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। উঝানও একই প্রশ্ন করে। মেইছুই বলে সে তার কাজিনের ব্যাপারে শুনে এখানে চেক করতে এসেছে। উঝান বলে মেইছুইও তার নিমন্ত্রণ গ্রহণ করেনি, তাই এখানে হুজু আর জিয়াংয়ের কাজ দেখে মজা নিতে এসেছে। মেইছুইও দ্রুত জিয়াংকে খুঁজতে যাচ্ছিল। উঝান জিজ্ঞাসা করে সে কি তাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে নাকি। পাহাড়ের জঙ্গল থেকে ফেরার পর থেকে সে যেন কেমন একটা হয়ে গেছে। মেইছুই স্বাভাবিক কথায় উত্তর দেয়, সিম্পল থাকার চেষ্টা করে। উঝান তাকে বলে এভাবে জড়তা না রেখে মনের কথা শোনা উচিত। এরপর জিয়াং আর হুজু সেখানে আসে। জিয়াং তো ডেমন ধরেছে বলে গর্ব করে। মেইছুইও উঝানের থেকে বিদায় নিয়ে জিয়াংকে নিয়ে বের হয়ে যায়, আর হুজু তো উঝানের সাথে জিয়াংকে নিয়ে মজা করে, কারণ জিয়াং তো কিছুই পারে না, সবই ভাওতাবাজি। এরপর উঝান আর হুজু সেই বাচ্চা ডেমনের সাথে দেখা করে। বাচ্চাটা প্রথমে কিছু বলতে রাজি হয় না, পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু উঝিসু এসে তাকে বন্দি করে। এরপর উঝান তো তাকে খেয়ে ফেলার ভয় দেখায়, সাথে উঝিসু সায় দেয়। এরপর সেই পিচ্ছি ডেমন তার দুঃখের কথা বলে। সে এখানে একা থাকতে থাকতে বোরিং ফিল করে, তাই মাঝে মাঝে মজা করে। উঝান তখন তাকে ডেমন মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে, যেখানে সে আর একা থাকবে না। রাতে মেইছুইও তার সাধনা করছিল। জিয়াং তার খাওয়া দাওয়া শেষে দেখা করতে আসে। তারপর তাদের মধ্যে কথা হলে মেইছুইও তাকে সতর্ক করে, তারা যেখান থেকে এসেছে চাংআন তার থেকে কঠিন জায়গা। এখানে অনেক ডেমন আছে। তাদের মাস্টার একসময় বলেছিল চাংশি প্রাসাদকে এখান থেকে ডেমনরা তাড়িয়ে দিয়েছিল। এবার জিয়াং তো এই ডেমন মেরে চাংআনকে মুক্ত করতে চায়। মেইছুইও তাকে সতর্ক করে, কিন্তু জিয়াং তো হিরো হতে চায়, সে মেইছুইয়ের মতো চুপ থাকবে না। এদিকে উঝান মেডিসিন বাঁধ দিচ্ছিল, আর উঝিসু তাকে পাহারা দিচ্ছিল। উঝানের বোরিং লাগছিল, তাই উঝিসু বলে তাকে পুরো ডেমন হতে হলে একটু সহ্য করতে হবে। এরপর বাথ হাউসের অ্যাসিস্ট্যান্ট আসে আরেকজন বাথ নিতে আসবে সেটা জানাতে। উঝিসু তাকে এক প্রকার লাথি মেরে বাইরে ফেলে দেয়। উঝানের জন্য সে সারা রাতের বুকিং করেই রেখেছে, এখানে আর কে বাসবে। উঝিসু রাগ করে বলে ডেমন মার্কেটে বাথ হাউসের ব্যবসা বন্ধ করে দেবে। পরের দিন গুয়ানজিয়ান সেক্টরের সামনে গ্রামবাসীর ভিড়, সবাই মেইছুইয়ের জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছে, তার সাথে দেখা করতে এসেছে। গার্ডরা তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে বাইরে দূরে উঝান তার গাড়িতে এসে এসব দেখছিল। এমন সময় মিনিস্টার লিউ আসে, আর সে ঘোষণা দেয় মেইছুইকে কমিশনার পদে প্রমোশন দেওয়া হয়েছে। ঘোষণাপত্র কমিশনার শু এর হাতে দিয়ে মিনিস্টার লিউ চলে যায়। কমিশনার শু সেটা মেইছুইকে দিয়ে ভেতরে চলে যায়। বাইরে সবাই উল্লাস করতে থাকে, অভিনন্দন জানায়। মেইছুই তাকিয়ে থাকে কমিশনার শু এর পথের দিকে, তাকে অন্য অঞ্চলে ট্রান্সফার করা হয়েছে। এরপর মেইছুইয়ের চোখ পড়ে উঝানের গাড়ির দিকে, তখন অবশ্য সেটা ফিরে যাচ্ছিল। এরপর অফিসে এসে মেইছুই অন্যদের কথায় বুঝতে পারে কমিশনার শু সবকিছু গুছিয়ে নিচ্ছেন চলে যাওয়ার জন্য। মেইছুইও তখন তাকে হেল্প করতে চায়। সেখানে কমিশনার শু এর সাথে কথা বলার ফাঁকে শু জানায় মেইছুইয়ের প্রতি তার কোনো অভিযোগ নেই, হয়তো সে নিজেই ভুল ছিল। এরপর এক সময় মেইছুই বলে তার দায়িত্ব পালনে সে সবসময় সচেতন থাকবে। এবার কমিশনার শু বলে আমিও ইয়াং বয়সে এখানে এসেছিলাম, তোমার মতো আমিও চিন্তা করেছিলাম, কিন্তু এখন আমার পিছনে আমার দুর্নাম হয়। এরপর সে 18 বছর আগে সে অগ্নিকাণ্ডের ঘটনার কথা বলে। সেই ঘটনা সে তার বন্ধুর সাথে তদন্ত করতে শুরু করে, সেটা অনেক রিস্কের ছিল। এরপর সে জানতে পারে চাংআন হন্টেড, চাংআনে ডেমনের প্রভাব আছে। এরপর মিস্টার শু তার গোপন রুম খুলে মেইছুইকে দেখায়, সেখানে সে সেই অসমাপ্ত কেসের ফাইলগুলো রেখে দিয়েছে। মেইছুই এসব দেখে অবাক হয়। এরপর মিস্টার শু মেইছুইকে এর দায়িত্ব দেয়, কারণ এইগুলো সে নিয়ে যেতে পারবে না, আর যেহেতু এখন পুরো অফিসের দায়িত্ব মেইছুইয়ের, আর তাকে শুভকামনা জানিয়ে বিদায় নেয়। মেইছুই এরপর প্রাসাদের পুরনো ডকুমেন্টস রাখার লাইব্রেরিতে যায়। সেখানে বিশাল লাইব্রেরিতে সে ডকুমেন্টস খুঁজতে থাকে, আর সেখানে হাজির হয় সম্রাজ্ঞী। যদিও মেইছুই তাকে চেনে না, সম্রাজ্ঞী নিজেকে এক কর্মকর্তার পরিচয় দিয়ে মেইছুইয়ের সাথে আলাপ করে, আর মেইছুইও তো সাধারণ মনে করে কথা বলে। এদিকে কনসার্ট মেই তো এই খবর উঝানকে দেয়। উঝান দ্রুত লাইব্রেরির দিকে যায়। মেইছুই তো সম্রাজ্ঞীর সাথে ডকুমেন্টসের ব্যাপারে সহযোগিতা নিয়ে আলাপ করছিল, আর উঝান এসে তাকে মেইছুইকে বোকা বানাতে নিষেধ করে। মেইছুই এবার বুঝতে পেরে প্রকৃত সম্মান প্রদর্শন করে সবাইকে। আর কনসার্ট মেই তো মেইছুইয়ের দূর সম্পর্কের কাজিন হয়, তাই একদিন প্রাসাদে ইনভাইট করে।
উঝান এবার বের হয়ে যাবার সময় মেইঝুকে নিয়ে যায়। তারা বেরিয়ে গেলে সম্রাজ্ঞী আর কনসোর্ট মেই তো মেইঝুর প্রশংসা করে, আর উঝান সঠিক মানুষ বেছে নিয়েছে বলে নিশ্চিত হয়। এদিকে বাইরে এসে যখন মেইঝু আর উঝান বাগানে আসে, তখন দাসীরা একটা ফুল নিয়ে কি যেন আলাপ করছিল। তখন উঝান যেতে তারা দেখায় একটা ফুলের রক্তের মতো। মেইঝুও বিষয়টা খেয়াল করে। উঝান সেটা হাতে নিয়ে গন্ধ নেয়। এরপর রক্ত নাকি অন্য কিছু সেটা এড়িয়ে গিয়ে বলে, এই গাছের দেখাশোনা কে করছে? এরপর রাতে আমরা দুইজন গার্ডকে দেখি। তারা যখন এই গাছের পাশ দিয়ে যাচ্ছিল তখন একটা সাদা কাপড় পরা মেয়েকে দেখে, কিন্তু কে এই মেয়ে সেটা বুঝতে পারে না। আর এত রাতে এখানেই বা কি করছে সেটাও বুঝতে পারে না। মেয়েটা রাতে গাছের সাথে কথা বলছিল, আর এটা ভুতুড়ে ভাব তৈরি করে। প্রাসাদের দুই গার্ড কয়েকদিন ধরেই এই দৃশ্য দেখে রাতে। সেটাই এখন উঝানকে তারা জানায়। উঝান আরো জিজ্ঞাসা করলে তারা বলে, এইটা প্রিন্সেস ইউঝানের প্রিয় ক্যামেলিয়া ফুলের গাছ। বহু বছর ধরে প্রাসাদে আছে, কিন্তু কখনো ফুল হয়নি। তবে 6 মাস আগে গাছে ফুল হয়, সবাই খুশি হয়। এমনকি প্রিন্সেস ইউনও তাদের পুরস্কার দেয়। তবে হঠাৎ করে এরকম ফুল রক্তাক্ত দেখা যায়। আবার রাতে কাউকে কথা বলতে দেখা যায়, এমনকি কান্নার শব্দও পাওয়া যায়। গার্ডদের সব কথা মেঝুও খুব নিখুঁতভাবে শুনছিল। উঝান এরপর গার্ডদের বলে, এসব ভূত প্রেত কিসব কথা, আর সম্রাজ্ঞীকে কেনই বা জানাওনি? গার্ডরা জানায় তাকে জানালে সে হয়তো গাছটা কেটে ফেলতে বলতো, আর এতে প্রিন্সেস কষ্ট পাবে, তাই সে জানাতে নিষেধ করেছে। এরপর গার্ডদের চলে যেতে বলে উঝান ভালো করে গাছটা দেখছিল। মেইঝুকে দেখে বলে, সে আজকাল ফ্রি আছে নাকি যে এখানে পড়ে আছে? মেইঝু বলে, প্রাসাদে কিছু ঘটলে সেটা নিয়ে তদন্তের ভার আমার উপর পড়বে, তাই আমি এটা নিয়ে তথ্য সংগ্রহ করছিলাম। উঝান এবার কথায় কথায় বলে, গাছের কি হয়েছে তা জানি না, তবে রাতের ওই মেঘ কে সেটা আমি হয়তো বুঝতে পেরেছি। মেইঝুও মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে উঝান এখন উত্তর দেয় না। ওদিকে হুজু জিয়াংকে ডেমন তাড়ানোর জন্য কিছু অর্থ দেয়। যদিও সে কিছুই করতে পারেনি, তবুও তাকে অন্তত খুশি করতে এটা দেয়। এরপর তো জিয়াং ধন্যবাদ জানায়। তখন হুজু বলে সেই 7টা শিয়ালের লেজের ঝাড়ও সাথে না রাখতে। জিয়াং সেটা খুলে হুজুকে দেয়, আর বলে, এর নাম শিয়ালের লেজ হলেও এটা আসলে খরগোশের লোম রং করে বানানো হয়েছে। শিয়ালের লেজ না শুনে এবার হুজু একটু রাগ কমায়। জিয়াং তো তাকে বন্ধু হবার কথা বলে। তারপর কথায় কথায় মেইঝু আর উঝানকে নিয়ে কথা উঠলে হুজু বলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। জিয়াং তো এটা জানে না বলে অবাক হয়। তবে সে বলে, মেইঝু হয়তো প্রিন্সেসের প্রতি আকৃষ্ট না, আপনারা তাকে চেনেননি, সে অন্যরকম টাইপের মানুষ। এরপর তাদের ছোটবেলার একটা ঘটনা বলে, যখন মেইঝু জিয়াংকে সাহায্য করেছিল মার্শাল আর্ট প্র্যাকটিস করতে। এমনিতেই সবসময় সে নিজের জগতে নিজের পড়া আর সাধনা নিয়ে থাকতো, তাই তার মতো ইমোশনলেস মানুষ কখনো উঝানকে পছন্দ করবে না। হুজু কথাগুলো মন দিয়ে শুনে রাখে। অন্যদিকে রাতের বেলায় আড়ালে মেইঝুও অপেক্ষা করতে থাকে। তখন উঝান কিছু খাবার এনে দেয়। মেইঝুও জিজ্ঞাসা করে এগুলো কোথা থেকে পেল, আর নিয়ে খেতেও যায়। কিন্তু উঝান যখন বলে সে চুরি করে এনেছে, তখন আর খায় না। উঝান থেকে দূরে সরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে আসলে সেই মেয়েটা কে। কিছুক্ষণ পরে সেই মেয়েটা আসে গাছের সাথে কথা বলতে। উঝান তাকে ইশারায় দেখায়। মেয়েটা ছিল প্রিন্সেস ইউনঝান। সে হচ্ছে সম্রাজ্ঞীর মেয়ে আর উঝানের ভাগ্নে। এই গাছটি তার প্রিয়। সেই রোজ একা একা গাছের সাথে মনের কথা বলতে আসে। আজও তাই এসেছে। রক্তাক্ত ফুল দেখে সে ব্যথিত হয়। সাথে করে একটা মেডিসিন নিয়ে আসে, আর সেটা পানিতে ঢেলে দেয়। উঝান বুঝতে পারে এটা একটা স্পিরিট। উঝান এবার মেইঝুকে নিয়ে সামনে আসে। ইউন তো ঘাবড়ে যায়। মেইঝুকে পরিচয় করিয়ে দেয়। এরপর উঝান ইউনের সাথে আলাদাভাবে কথা বলছিল। এই গাছের প্রতি তার অনেক মায়া। সে যখন একা থাকে এই গাছ তার কথা শোনে, তাকে বাঁচতে সাহায্য করেছে। তাই এই গাছ যেন কিছু না হয়। উঝান এবার তাকে সান্ত্বনা দেওয়ার নামে তাকে অজ্ঞান করে দেয়, আর মেইঝুকে দিয়ে তাকে প্রাসাদে পাঠিয়ে দেয়। এরপর গাছের কাছে গিয়ে তাকে তার আসল রূপে আসতে বলে। উঝান তাকে আশ্বাস দেয় সে ইউনের আন্টি হয়, তার বা ইউনের কোনো ক্ষতি সে করবে না। এরপর সে গাছ তার দুঃখের কথা বলে। তার শরীরে জীবাণু পোকার আক্রমণ হয়েছে বলে সে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তবে তার এই শেষ হয়ে যাওয়া প্রিন্সেস সহ্য করতে পারবে না বলে কষ্ট হয়। উঝান এবার গাছকে আশ্বস্ত করে, আর তাদের একটা গোপন মেডিসিন এনে গাছের গোড়ার পানিতে দিয়ে দেয়। এতে সেই গাছে থাকা সব পোকা সেই মেডিসিনে লাভ দেয়। আস্তে আস্তে গাছের ক্ষত মিলিয়ে যেতে থাকে, আর গাছ সুস্থ হয়ে যায়।
অন্যদিকে জ্ঞান ফিরে আসায় ইউন তো মেঝুর কাছে হেল্প চায় যাতে কেউ গাছটা না কাটে। ইউন যখন একা সময় কাটায়, মন ভালো থাকে না, কথা বলার কেউ থাকে না, তখন এই গাছ তাকে সঙ্গ দেয়। তাই সে চায় না এই গাছটা আর কিছু হোক। ইউন এবার তো মেইঝুকে জিজ্ঞাসা করে তারও এমন কোনো বন্ধু আছে কিনা যাকে সে প্রোটেক্ট করতে চায়। মেইঝু তখন উঝানকে কল্পনা করে। এরপর মেইঝু উঝানের কাছে আসে আর পানিতে অদ্ভুত কিছুর অস্তিত্ব বুঝতে পারে। আবার গাছটাকেও সতেজ দেখে। উঝানকে জিজ্ঞাসা করলে সে বলে সে ভুল করে পানিতে ওয়াইন ঢেলে দিয়েছিল। মেইঝু বলে ওয়াইনের প্রভাবে এখানে ক্ষতিকর পোকাগুলো মারা গেছে আর গাছ মুক্ত হয়ে গেছে, এখন আর কেউ কাটার কথা বলবে না। উঝান এখানে মেইঝুর কাছে চলে আসে, কিন্তু সে পেছনে চলে যায়। উঝান এরপর ঘরে চলে যায়। ক্যামেলিয়া ফুলের স্পিরিট তাদের এই অভিমানের আলাপ শুনতে পায়, কিন্তু কি ভেবে নেয় সেই ভালো জানে। এরপর মেইঝুকে গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেয়। পথে উঝান ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। মেইঝু তাকে ঠেকাতে যায়। মেইঝু নেমে যাওয়ার সময় উঝান জানলা দিয়ে বাড়ির সামনের রাস্তা দেখে বলে রাস্তা তো এমন ছিল না। মেইঝু জানায় সে লোক দিয়ে ঠিক করিয়ে নিয়েছে। উঝান বুঝতে পারে তার জন্যই মেইঝু এই রাস্তা ঠিক করেছে। এরপর রাতে মেইঝু সাধনা করতে গিয়ে বারবার উঝানকে কল্পনা করছিল, মনকে শান্ত করতে পারছিল না। জিয়াং তখন তার কাছে আসে আর এমন বসে থাকতে দেখে কারণ জিজ্ঞাসা করে, কিন্তু মেইঝু কিছু না বলে চলে যায়। পরের দিন উঝান আর উঝিসু ক্যামেলিয়া ফুলের স্পিরিট নিয়ে কথা বলছিল। তখন লিউ তাইঝেন এসে বলে যা হবার হয়েছে, এখন এসব নিয়ে কথা শেষ করাই ভালো। এবার উঝিসু কেন তাকে ডেকে পাঠালো জানতে চায়। উঝিসু জানায় লাইব্রেরিতে একজন ডেমন বিষয়ক বই খোঁজ করেছে, যেটা প্রায় 200 বছর আগের বিখ্যাত লেখকের লেখা। লেখকের নাম শুনে উঝানের পরিচিত লাগে। তখন উঝিসু বলে এটা আমাদের স্নেক লর্ডের লেখা বই ছিল। তাইঝেন এবার বাঁকা চোখে উঝানের দিকে দেখে। এরপর বলে এই বই অনেক পুরনো, তবে যে এই বই খুঁজতে এসেছে তার চয়েস অনেক ভালো। এরপর তারা দেখতে যায় আসলে কে এই বই নিতে এসেছে। তারা গিয়ে দেখে মেশি এই বই খুঁজতে এসেছে। উঝান আর তাইঝেন লুকিয়ে পড়ে। উঝিসু সামনে গেলে মেশি জিজ্ঞাসা করে এই লাইব্রেরি তার কিনা। উঝান তখন সামনে আসে আর মেশি ঘাবড়ে যায়। পরে মেশি বের হয়ে তাইঝেনকে পিছু করে। তাইঝেন কথা শুনতে আগ্রহী না, কিন্তু মেশি সারাদিন তাকে ফলো করতে থাকে, তাকে বইয়ের কাহিনী বলতে থাকে। সব কাহিনী পড়া শেষ তার, এক এক করে বর্ণনা দিতে থাকে। এরপর তাইঝেন একটা ঘরে নিয়ে বসে তাকে জিজ্ঞাসা করে সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী বলতে। মেইশি বলতে শুরু করে আর তখন পিছন থেকে সত্যি সেরকম চেহারার আর বড় নখ নিয়ে কেউ যেন মেইশিকে জড়িয়ে ধরে। মেইশি দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। দেখা যায় সেটা লিংশাও ছিল, যে কিনা তাইঝেনের কথায় মজা করছিল। এরপর তাইঝেন মেইশিকে বলে তাদের পছন্দ এক না, তারা দুই ভিন্ন ধরনের মানুষ, তাই এরপর থেকে যেন আর বিরক্ত না করে। এরপর লিংশাওকে বলে তাকে নিয়ে পৌঁছে দিতে। এবার তো উঝান তাকে ভয় দেখায়। তাইঝেন অল্প হলেও ভয় পায়। তারপর জিজ্ঞাসা করে মেইশিকে আবার কে আমার পেছনে লাগালো। উঝান দোষ নিজের ঘাড়ে নিলেও তাইঝেন বুঝতে পারে এটা উঝান করেছে। এরপর তাদের মধ্যে এক প্রকার মারামারি হাতাহাতি শুরু হয়। তখন বাইরে অনেক জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। উঝিসু বলে আজ হয়তো আমরা লাইটনিং উঠকে জাগাতে পারবো। অন্যদিকে এল্ডার গ্রে নিজেকে মুক্ত করে। ক্যাটলর্ডের মতো অর্ধেক ডেমন মেয়ে তাকে শাস্তি দেওয়ার কে। এমন সময় 1000 বছর ধরে পালাতে ব্যর্থ হওয়ায় ডেমন শুয়ান হুই এবার এল্ডার গ্রের সাহায্য চায় বের হওয়ার জন্য। এল্ডার গ্রে তো প্রথমেই টিজ করতে থাকে। এরপর তারা একটা ডিল করে যাতে তারা ক্যাটলর্ডকে পরাজিত করে নিজেদের জয় লাভ করা যায়। এদিকে সম্রাজ্ঞী তো তার স্বামীকে রিকোয়েস্ট করে পুরনো যে কেস ফাইল সে নিজের কাছে এনে রেখেছে 18 বছর ধরে, সেটা যেন সে মেইঝুইকে দেয়। মেইঝুই একমাত্র যোগ্য ব্যক্তি যে এই কেসের সমাধান বের করতে পারে। সম্রাট প্রথমে রাজি হয় না, কারণ তার সন্দেহ হয় যে এত বড় দায়িত্ব মেইঝুই নিতে পারবে কিনা। কিন্তু পরে সম্রাজ্ঞীর ভরসায় সে মেইঝুইকে পুরনো ফাইল দিতে রাজি হয়। এবার আমরা রুই প্যাভিলিয়নের গোপন আস্তানায় সবাইকে সেই লাইটনিং উড নিয়ে অপেক্ষা করতে দেখি। এরপর উপযুক্ত সময় আসলে উঝান, উঝিসু, তাইঝেন আর তাদের সহকারীরা একসাথে পাওয়ার ইউজ করতে শুরু করে। সবার পাওয়ার এক হয়ে সার্কেল তৈরি করে একটা পোর্টাল খুলে যায়। সেখান থেকে একটা পাওয়ার স্টোন বের হয়। উঝান এবার তার সেই লাইটনিং উড বের করে লাইটনিং পাওয়ার যাতে আঘাত করে তার জন্য ধরে। এদিকে এল্ডার গ্রে বন্দি থাকা ডেমন শুয়ান হুইকে মুক্ত করতে দরজা খোলে। এরপর যখন সে ভেতরে গিয়ে খুঁজতে থাকে তখন বড় বড় শিকল দেখতে পায়। খুঁজতে খুঁজতে দেখে একটা পিচ্চি সাপের মতো শিকল দিয়ে বাঁধা।
সে ভেবেছিল না জানি কত বড় কিছু হবে, কিন্তু এইটুকু জিনিস দেখে মনে হয় সে আশাহত হয়। অন্যদিকে উঝান যখন ক্লান্ত হয়ে যায় তখন বাকিরা তাকে পাওয়ার দিয়ে শক্তি দেয়। অবশেষে উঝান সেই স্টোনকে লাইটনিং উড দিয়ে আঘাত করতে সক্ষম হয়। উড তার পাওয়ার পেয়ে যায় আর উঝান ছিটকে পড়ে। স্টোন টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, আর তার একটা কণায় সে উঝিসুর শরীরে প্রবেশ করার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। কেউ বুঝতে পারে না কি হলো, আর সেই টেলাপোর্ট বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি মেইচুইউ সে 18 বছর আগের অগ্নিকাণ্ডের কেস ফাইল পড়তে থাকে। সেদিন আকাশ থেকে আগুনের গোলা পড়তে থাকে, সেই আগুন পানিতে নেভে না, অথচ চাংআনে তখন অনেক ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে পারা লোকেরা থাকতো। কেউই সেই আগুন নেভাতে পারে না, আর অর্ধেকের বেশি লোক সেদিন মারা যায়। যারা বেঁচে ছিল তারাও মৃতপ্রায় অবস্থা। এরপর থেকে চাংআন যেন পাল্টে যায়। অনেকেই আশেপাশে এরপর থেকে ডেমনের ছায়া দেখতে শুরু করে, কিন্তু পরে তারাই আবার সেটা অস্বীকার করে। মেইচুইউ এটা জানে যে চাংআনে ডেমন মার্কেট আছে, আর সেভাবে সেদিনের ঘটনা এই ডেমন মার্কেটের কাজ। এদিকে মেইশি রাতে শহরে একা একা হাঁটতে হাঁটতে বলতে থাকে, মিস লিউ ডেমন পছন্দ করে, তাহলে এখন ডেমন কই পাবো। তখন আকাশ থেকে কিছু একটা ছিটকে পড়তে দেখে মেইশি। সে ভাবে এটা নিশ্চিত ডেমনের কাজ। অন্যদিকে উঝান আর লিংশাও উঝিসুকে পাওয়ার দিয়ে সুস্থ করতে চেষ্টা করে। লিংশাও বলে সে আপাতত সুস্থ, তবে কিছুদিন রেস্ট নিতে হবে। উঝান বুঝতে পারে না উঝিসু এত শক্তিশালী হবার পরেও এভাবে আক্রান্ত হলো কিভাবে। হুজু বলে হয়তো সে ভয় পেয়েছিল যে লাইটেনিং উডের কারণে আগুন ধরে যেতে পারে। তাইজান বলে আপাতত যখন খারাপ কিছুর আশঙ্কা নেই আর সব কাজও হয়ে গেছে, তাই আমরা কিছুদিন বিশ্রাম নিতে পারি। কিন্তু হুজু বলে তা মনে হয় হবে না, কারণ কালকে কি উৎসব তা ভুলে গেলে হবে না। তাইজান বলে ল্যান্টার্ন উৎসবের কথা বলছে কিনা। উঝান তো বলে দেয় সে যাবে না। পরের দিন বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে মেইচুইউ জিয়াংকে বলে চাংআনে ডেমন মার্কেট আছে, আর এটার জন্য হয়তো মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হয়। জিয়াং তো শুনে অবাক হয়ে যায়। মেইচুইউ এটা নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয়। এরপর জিয়াং জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। মেইচুইউ জানায় ল্যান্টার্ন উৎসব আছে, সেখানে অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সাথে যাবে। জিয়াং বলে তাহলে কি তাকে একা রেখে যাবে। মেইচুইউ তাকে যাবার সময় টাকা দিয়ে যায়। জিয়াং তো অনেক খুশি হয়। এরপর সে খাবার কিনে বাড়িতে বসে খাচ্ছিল, আর উইনহুয়া ভিজে ভিজে কাজ করছিল। এবার দুজনের মধ্যে তর্ক হয় যে জিয়াং কেন কাজ করে না, বসে বসে খায়। এদের তর্কের মধ্যে আবার মেইশি এসে জিজ্ঞাসা করে চাংশি প্রাসাদে কোনো ডেমন হান্টার এসেছে কিনা। উইনহুয়া না বলে দিলে জিয়াং লাফ দিয়ে উঠে বলে কে বলেছে নেই। এরপর মেইশির হাতে টাকার থলি দেখে বেশ ভাব নিয়ে জিয়াং নিজের পরিচয় দেয়। এদিকে উঝান তো ল্যান্টার্ন উৎসবে যাবে না বলে ঘুমের ভান করে শুয়ে আছে। দাসী এসে ডেকে গেলেও সে ওঠে না। এরপর যখন বলে সম্রাজ্ঞী আসছে তখন এক লাফে উঠে লুকিয়ে পড়ে। পরে এদিক ওদিক দেখে পালিয়ে যাওয়ার জন্য বের হতেই যাবে, তখনই সম্রাজ্ঞীর হাতে ধরা পড়ে যায়। সে তো জিজ্ঞাসা করে উঝান এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছে। এরপর তাকে নিয়ে অনুষ্ঠানের সূচনা পর্বের জন্য পাশে বসিয়ে রাখে। সম্রাজ্ঞী কনসোর্ট মেয়ে উঝান বসেছিল। সবাই তাদেরকে সম্মান জানিয়ে যে যার মতো চলে যাচ্ছিল। উঝান তো ঝিমাচ্ছে। তখন সম্রাজ্ঞী তাকে ধমক দেয়। কনসোর্ট মেয়ে বলে তাকে ধমক দিয়ে লাভ নেই, সে যে এসেছে এটাই অনেক। এরপর উঝানকে বলে বছরে একবার এই উৎসব হয়, তাই এদিনে ল্যান্টার্ন উড়িয়ে উইশ করতে হয়। উঝান বলে শুধু শুধু খাটুনি। তখন সম্রাজ্ঞী বলে ছোটবেলায় তুমি 3 মাস কমাইছিলে, ল্যান্টার্ন উৎসবের দিন উইশ করে তোমাকে সুস্থ ফিরে পেয়েছিলাম। উঝান এবার তার বোনকে তেল দিতে থাকে। কনসোর্ট মেয়ে তাকে তার উইশ জিজ্ঞাসা করে। উঝান বলে সে পৃথিবীর শান্তি চাই। সম্রাজ্ঞী বলে আমি তো ভাবি পৃথিবীতে শান্তি দিয়ে যেতে পারো কিনা। এরপর সেখানে মেইচুইউ আর মেইশি আসে। তারা সবাইকে স্বাগত জানায়। কনসোর্ট মেয়ে তার প্রশংসা করে। এরপর কথায় কথায় জিজ্ঞাসা করে তার উইশ কি। সেও বলে পৃথিবীর শান্তি আর রাজ্যের উন্নতি, শান্তি, সমৃদ্ধি। উঝানের সাথে মিলে যায় বলে সম্রাজ্ঞী আর কনসোর্ট মেয়ে মজা নেয়। এরপর তারা বলে তোমরা আজ ল্যান্টার্ন ওড়াবে, উইশ করবে, আশা করি স্বর্গের আশীর্বাদে তোমাদের ভালো পার্টনার হবে। মেইচুইউ আর উঝান তো লজ্জায় পড়ে যায়। এরপর সন্ধ্যায় সবাই ল্যান্টার্ন মার্কেটে কেনাকাটা করছিল। উঝান আর তাইঝান এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল। তাদের এসবে আগ্রহ নেই, কারণ তাদের বয়স অনেক হয়েছে। কিন্তু তারা যে শরীরে আছে তাদের বয়স কম, তাই এসব নিয়ে মাতামাতি করা উচিত বলে তাইঝান বলে। এদিকে ল্যান্টার্ন কেনা বাদ দিয়ে জিয়াং ডেমন খুঁজতে বের হয় চুপচাপ, কিন্তু ধরা পড়ে যায় হুজুর কাছে। হুজু তো তাকে দেখে বলে সে এখানে কি করছে। জিয়াং বলে মেয়ে তাকে ডেমন ধরতে বলেছে, সেটাই করছে। এমনকি জিয়াং তো হুজুকে একবার ফেলেই দিচ্ছিল তার পেছনে ডেমন আছে বলে। পরে হুজু তাকে টেনে নিয়ে যায় আর বলে এসব ডেমন পরে দেখা যাবে, আগে ল্যান্টার্ন উড়িয়ে নিক। অন্যদিকে মেইচুইউ একটা ল্যান্টার্ন নিয়ে ঠিক করছিল।
তখন লেডি শিলিয়াও তার সাথে আলাদা কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। ব্রিজের ওপর দাঁড়িয়ে তারা কথা বলছিল। প্রথমে তো লিয়াও মেইচুইউর অনেক প্রশংসা করে, তার বাবার ছাত্র হয়ে তাদের ক্লোজ সম্পর্ক তৈরি করতে বলে। কিন্তু মেইচুইউ সেটা নেগেটিভ উত্তর দিলে এবার সরাসরি পছন্দের কথা বলে। প্রথম দেখায় প্রেমে পড়েছে, মেইচুইউ কি তাকে পছন্দ করে কিনা। মেইচুইউ এখানেও না বলে দেয়। এরপর চলে আসার সময় লিয়াও জিজ্ঞাসা করে কেন সে তাকে পাবার আগ্রহ করছে না, নাকি তার অহংকার হয়ে গেছে কমিশনার হবার পর। এইসব কথা আবার উঝান শুনছিল। লিয়াও বাড়াবাড়ি করার আগে উঝান তাকে সতর্ক করে দেয়। তবে অন্যরা চলে আসলে অপমানিত না করে স্বাভাবিক কথায় মুখ বন্ধ উত্তর দেয়, আর মেইচুইউকে ল্যান্টার্ন ওড়ানোর জন্য ডাক দেয়। এরপর দেখা যায় জিয়াং আর হুজু তাদের ল্যান্টার্নে কি লিখবে বুঝতে পারছে না। জিয়াং উল্টোপাল্টা উইশ বলতে থাকে। তখন হুজু একটা ভালো কিছু লেখার অফার করে। এদিকে মেইশি তো অনেকগুলো ল্যান্টার্ন এনে তাতে উইশ লিখে উড়িয়ে দেয়। সে ভাবে বেশি দিলে তাড়াতাড়ি উইশ পূরণ হবে। পাশে হুয়াং ছিল, সে বলে স্রষ্টা দেখুক আর না দেখুক, মিস লিউ ঠিকই দেখবে। তখন পাশে মিস লিউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাগী চেহারা নিয়ে। এরপর উঝান সেখানে আসে আর মেইশি তাকে ল্যান্টার্ন ওড়ানোর কথা বলে, কিন্তু উঝান বলে আমি বাচ্চা না। পরে মেইচুইউ বড় একটা ল্যান্টার্ন এনে সেটা ওড়ানোর জন্য বললে উঝান রাজি হয়ে যায়। মেইশি তো জেলাস ফিল করে। এরপর উঝান আর মেইচুইউ ল্যান্টার্নে উইশ লিখে উড়িয়ে দেয়। সবাই যার যার ল্যান্টার্ন উড়িয়ে দেয়। শিলিয়াও তার ল্যান্টার্ন উড়িয়ে দেখতে থাকে কত দূর যায়। সবার ল্যান্টার্ন আকাশে উড়ে এক সুন্দর পরিবেশ তৈরি করে, কিন্তু এর মধ্যে হঠাৎ দেখা যায় একটা বিশাল ড্রাগনের ল্যান্টার্ন। সবাই ভাবে স্বাভাবিক ল্যান্টার্ন, কে ছাড়লো এটা চিন্তা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সেটা আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে, যেন আগুনের বৃষ্টি। শহরে আগুন ধরে যায়। উঝান আর তাইঝান বুঝতে পারে এটা সাধারণ কিছু নয়। তাইঝান বলে এর পেছনে নিশ্চিত সুয়ান হুইয়ের হাত আছে, কিন্তু সে তো বন্দি। তাইঝান তার পাওয়ার ইউজ করে এটা থামাতে যায়, কিন্তু উঝান বলে এখানে অনেক মানুষ, তাদের ক্ষতি হতে পারে। তাইঝান এটাকে দূরে সরিয়ে নেওয়ার প্ল্যান করে। গার্ডদের ডেকে ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে বলে, আর সবাইকে সতর্ক আর নিরাপদ থাকতে বলে। সম্রাজ্ঞী তো প্রাসাদের বারান্দায় বসে এই দৃশ্য দেখে উদ্বিগ্ন হয়ে যায়। এর মধ্যে সেনারা এসে বলে তারা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিয়েছে। সম্রাজ্ঞী আদেশ দেন এরপর যেন কেউ আর ল্যান্টার্ন না উড়ায়। উঝান সেখান থেকে বের হওয়ার সময় দেখে শিলিয়া অনেককে বাঁচাতে গিয়ে নিজে আগুনে আটকে পড়েছে। উঝান তাকে বাঁচিয়ে নেয় আর ফাঁকা জায়গায় ছেড়ে সে ড্রাগন ল্যান্টার্নকে ফলো করতে থাকে। মেইচু এদিকে উঝানকে খুঁজতে থাকে আর সবাইকে জিজ্ঞাসা করে। একজন বলে সে চলে গেছে। এরপর শিলিয়াওকে দেখে জিজ্ঞাসা করে উঝানকে দেখেছে কিনা। লিয়াও তাকে যেটা জানে বলে দেয়। মেইচুইও সেদিকেই ছুটে যায়। এটা দেখে লিয়াও কিছুটা জেলাস ফিল করে। ফাঁকা জায়গায় গিয়ে উঝান তো সে ড্রাগন ল্যান্টার্নের সাথে যুদ্ধ করতে শুরু করে। বিড়ালের রূপ নেয় আর তার উপর উঠে তাকে আঁচড় আর কামড় দেয়। অন্যদিকে তাইঝান সেই সুয়ান হুইকে খুঁজে বের করে আর তাকে এসব করার মানে জিজ্ঞাসা করে। সে পালালোই বা কি করে, আর ক্যাটলর্ডের ওপর কেন আক্রমণ করলো। হুই তো বলে আমি তোমার স্টুডেন্ট, আর একটা বাইরের লোকের জন্য আমাকে শাস্তি দেবে। তাইঝান তো এবার হুইকে অনেকবার আঘাত করতে থাকে। শেষে হুই তার কাছে ক্ষমা চায়, কিন্তু থেমে যায় না। এবার সে বিশাল এক জলের ড্রাগনের রূপ নিয়ে তাইঝানকে পেঁচিয়ে ধরে আর আক্রমণ করতে আসে, কিন্তু তাইঝান তার পাওয়ার ইউজ করে তাকে আটকে প্রতিহত করে ছুঁড়ে মারে। এরপর সে পানির মধ্যে গিয়ে গায়েব হয়ে যায়। এদিক ওদিক খুঁজে তাইঝান তাকে দেখতে পায় না। পরের দৃশ্যে আবার উঝানকে দেখি সে লড়াই করতে করতে আগুনের মধ্যে ছিটকে পড়ে। চারিদিকে আগুন ছিল। তখন তার ছোটবেলার কাহিনী স্মৃতিতে ভাসে। সেই স্মৃতিতে দেখে সে আগুন ধরেছিল আর সে তার মা বাবা বোনকে হারিয়ে ফেলে খুঁজতে থাকে। এরপর উঝান জ্ঞান হারায়। তখন মেইঝু এসে তাকে ডাকতে থাকে। উঝান হালকা চোখ মেলে মেইঝুকে দেখে আর এরপর আবার জ্ঞান হারায়। মেইঝুয়ু তাকে কোলে করে অনেক দূরের পথ পাড়ি দিয়ে যখন প্রাসাদের সামনে এসে নামে, তখন সে তার পায়ে আঘাত পেয়ে যায়। তার পায়ে আর জোর নেই। সম্রাজ্ঞী আর কনসোর্ট মেয়ে তাদের দেখে চিন্তামুক্ত হয়। এরপর তাকে আমরা বিছানায় অজ্ঞান দেখি। প্রাসাদের ডাক্তার তাকে দেখে মেডিসিন দিয়ে রেস্ট নিতে বলে। অনেক উপর থেকে পড়ার কারণে পায়ে আঘাত লেগে ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে। এরপর যদি কয়েকদিন রেস্ট না করে আবার প্রেশার নেয় তাহলে পঙ্গু হয়ে যেতে পারে। উঝান তখন পাশেই ছিল। এরপর সে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারকে তার বাবার স্পেশাল উপাদানের ঘরে নিয়ে যাওয়ার জন্য দাসীকে বলে। সবাই চলে গেলে হুজু আসে আর জিজ্ঞাসা করে সুয়ান হুই এসব করেছে কিনা। উঝান জানায় স্নেক লর্ড তাইঝান তার ব্যাপার দেখতে গেছে, কিন্তু সে তো বন্দী ছিল, কে তাকে ছাড়লো। এরপর ভেতরে গিয়ে উঝান তার পাওয়ার ইউজ করে মেইঝুকে সুস্থ করতে চেষ্টা করে। হুজু বাধা দেয়, কিন্তু উঝান শোনে না। সে তার ডেমনিক পাওয়ার জাগ্রত করে। উঝানের পর তার পাওয়ার ইউজ করে প্রথমে মেইঝুর পায়ের চিকিৎসা করে। এরপর আবার সে জঙ্গলে যেমন মুখ দিয়ে বিষ শুষে নিয়েছিল, আবার সেরকম করে শরীরের বিষাক্ত পদার্থ বের করে নেয়। উঝানের শরীর এমনি দুর্বল ছিল আগের দিনে লাইটনিং উডের পাওয়ার ইউজ করার জন্য, তাই সে কিছুটা অস্থির অনুভব করে। হুজু তাকে এমন করতে নিষেধ করলেও সে বলে মেইঝু আমাকে বাঁচিয়েছে।
আর আমি তাকে সামনের দিনগুলোতে পঙ্গু হয়ে কাটাতে দিতে পারি না। পরের দিন সকালে আস্তে আস্তে মেইচুয়োর জ্ঞান ফেরে। দাসীরা প্রাসাদের ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে পরীক্ষা করে দেখে অবাক হয়, কারণ এত দ্রুত এত সুস্থ হয়ে যাবে ভাবতে পারেনি। এরপর কিছু ওষুধ লিখে দিয়ে রেস্ট নিতে বলে। এরপর ডাক্তার চলে গেলে দাসীদের প্রাসাদে খবর পাঠাতে বলা হয়। ওছান দূরে বসেছিল, এবার সে উঠে কাছে আসে। মেইচুয়ো তো অদ্ভুত ফিল করে। দাসী জানায়, কাল রাতে প্রিন্সেস আপনার জন্য বেঁচে গেছে, তার জন্য ধন্যবাদ। আর আপনার এই অবস্থার জন্য শুধু সম্রাজ্ঞী আর কনসোর্ট মেই চিন্তিত না, প্রিন্সেসও অনেক চিন্তিত ছিল। ওছান বিব্রত হয়ে বলে, আমি তো ভয় পেয়েছিলাম যে আমার প্রাসাদে আবার মারা যায় কিনা। মেইচুয়ো বুঝতে পারে সে মজা করে বলেছে। এরপর মেইচুয়ো ওঠার চেষ্টা করে। ওছান জিজ্ঞাসা করে সে কি পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কিনা, এই প্রাসাদে কি তার ভালো সেবা হচ্ছে না, নাকি সে থাকতে চায় না। মেইচুয়ো বুঝিয়ে বলে, এখানে থাকলে প্রিন্সেসের দুর্নাম হতে পারে, কিন্তু ওছান বলে এসব নিয়ে ভাবার দরকার নেই। অবশেষে মেইচুয়ো কিছুদিন ডিউকের প্রাসাদে থাকবে। এদিকে প্রাসাদের বাইরে গার্ডরা ঘুরতে গিয়ে শুনতে পায় এক একজন এক এক গল্প বানিয়েছে মেইচুয়ো আর ওছানকে নিয়ে। কেউ বলে শিলিয়াওকে মেইচুয়ো রিজেক্ট করেছে, তাই ওছান তার পা ভেঙে দিয়েছে। আবার কেউ বলছে ওছান মেইচুয়োর সাথে ডোমিনেটিং আচরণ করেছে, তাই আকাশ থেকে আগুনের গোলা পড়েছে। শহর জুড়ে আর কত নানা রকমের গুজব। গার্ডরা পাত্তা না দিয়ে চলে আসে। অন্যদিকে মেইচুয়োর বাড়িতে ওয়েনহুয়া রান্না করতে গিয়ে অপেক্ষা করতে থাকে কখন তার মালিক আসবে। এর মধ্যে জিয়াং আসে, আর দুজনেই দুজনকে একসাথে জিজ্ঞাসা করে মেইচুয়োর খবর আছে কিনা, কিন্তু খবর কেউই দিতে পারে না। আবার দুইজন দুজনকেই দোষ দিতে থাকে, এমনকি মারামারির পর্যায়েও চলে যায়। তখন হুজু সেখানে আসে আর জানায় মেইচুয়োর পা ভেঙে গেছে আর সে ডিউকের প্রাসাদে নিরাপদে আছে। ওয়েনহুয়া বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে কিভাবে কি হলো, কতদিনে সুস্থ হবে ইত্যাদি ইত্যাদি। হুজু জানায় তেমন কিছু হয়নি, কয়েকদিনে সুস্থ হয়ে যাবে। এরপর আবার মেইচুয়োকে দেখা যায় যে উছানের সাথে তর্ক করতে থাকে বাড়িতে ফিরে যাবার জন্য, কিন্তু উছান তো কোনোভাবেই তাকে ছাড়বে না। এর মধ্যে হুজু এসে জানায় তার বাড়িতে খবর দেওয়া হয়েছে আর তার অফিসেও খবর দেওয়া হয়েছে, তাই সে এখন নিশ্চিন্তে এখানে থাকতে পারে। এরপর উছান আর হুজু বেরিয়ে আসে। হুজু জিজ্ঞাসা করে সে কি মেইচুয়োর প্রেমে পড়েছে কিনা। উছান ব্যাপারটা স্বীকার করতে চায় না। এরপর তারা উচিশুর সাথে দেখা করতে যায়। উচিশুর জ্ঞান ফিরেছে। উছান তাকে গিয়ে মেডিসিন দেয়, তার সাথে সময় কাটায়। মেডিসিন দেওয়ার পর উছান তাকে ক্যান্ডি দেয়। এই ক্যান্ডি উচিশুই একদিন উছানকে দিয়েছিল, কারণ সে ওষুধ খেতে চাইতো না। উছান সে কথা মনে করে হাসে।